উচ্ছ্বাস নিয়ে তিনি সহ আরো 2 বন্ধু পুরো এলাকা চষে বেড়ান। ঘটনা ঘটে এমনই এক জুলাই মাসে। চারিদিকে ফাঁকা ফসলি জমি, ছোট্ট একটা নদী বুক চিরে বয়ে চলেছে। সেই নদীর ছোট একটা নালার পাশেই বিশাল এক বটগাছ, যার নিচে দিনেও অন্ধকারাচ্ছন্ন। নালার ওপরে ছোট একটা ব্রিজ, তার পাশেই সেই বটগাছ, আর গাছের পাশেই শ্মশান। গাছের নিচে হিন্দু ধর্মের কিছু মূর্তি রাখা, সেগুলো বাঁশের বেড়া দেওয়া। তবে কিছু মূর্তি দেখে মনে হয় অনেক বছরের পুরনো এবং কিছু অংশ ভেঙেও গেছে। আর গাছের চারপাশের মাটিতে সিঁদুর ছিটানো। তার ভাষ্যমতে তার জন্মের পর থেকে এই গাছ এমনই দেখে আসছে। গাছের ডাল থেকে শিকড়ের মতো লতা ঝুলে পড়েছে রাস্তায়। নিচ দিয়ে হেঁটে গেলে সেই শিকড় মাথার সাথে লাগে, তারপরেও কেউ তা কাটে না। কথিত আছে কোনো এক লোক এই গাছের একটা ডাল কাটে, তখন সেই কাটা অংশ দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত বের হয়। এরপরে সেই লোক নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যান। তখন থেকে এই গাছের ডাল ভেঙে পড়ে থাকলেও কেউ নিয়ে যায় না, ওখানেই পচে মাটিতে মিশে যায়। আশেপাশের 1 কিলোমিটারের মাঝে কোনো বাড়ি নেই। সারাদিন বয়ে চলা বাতাসের শব্দ, আর এছাড়া নীরবতা ভাঙার কোনো উপকরণ নেই আশেপাশে। এক বিকেলে তিনি হাঁটতে হাঁটতে সেই ব্রিজের উপরে এসে দাঁড়ান। নদীতে তখনও বন্যার পানি আসেনি, কিন্তু টানা কদিনের বৃষ্টির পানিতে নদীর অর্ধেক ভরে গেছে, আর নালায় তখন কোমর সমান পানি। তিনি ব্রিজের উপরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন জ্বলতে থাকা একটা চিতার দিকে। একটু দূরেই একটা লাশ পোড়ানো হচ্ছে। একজন একটা বাঁশ দিয়ে চিতাটা খুঁচিয়ে খুঁচিয়ে ঠিক করে দিচ্ছে, যেন ভালো করে পুড়ে যায় সব। আর একদল লোক পাশে ঢোল নিয়ে কি যেন একটা বলে চলেছে। সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। সন্ধ্যার লাল আভা ছড়িয়ে পড়েছে। হালকা বাতাস, চিতার কাঠ পোড়ার শব্দ, আর সাথে ঢোলের বাদ্য এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে। হঠাৎ একটা দমকা গরম বাতাস এসে লাগলো তার গায়ে। এতক্ষণে তিনি খেয়াল করলেন প্রায় সন্ধ্যা নেমেছে, এখন বাড়ি ফিরতে হবে। গ্রামে তখন কদিন টানা বৃষ্টিতে ফসলের মাঠেও হাঁটু পানি জমে গেছে। চারিদিকে মাছ ধরার হই পড়েছে। গ্রামের মানুষ রাতে কেরোসিন তেলের মশাল আর ব্যাটারির লাইট হাতে মাছ ধরতে যায়। মাছ ধরার নেশা তার সহ। 29 সেপ্টেম্বর 2007 পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশান ঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হলো। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন 3খানা মুখ, চেয়ে আছে চিতার উপরে দাও দাও করে জ্বলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে এই নদী থেকে জল এনে দাও দাও করে জ্বলতে থাকা বস্তুটির উপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শুনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনই দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার 2জন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন 3জন। আমার মা, আমার 2 মামা, মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং এক মেয়ে। যদিও আমার নানা তার 2 পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও 2 পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন।
একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছিলেন। সেই সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার দুটি বাড়ি দুজন স্ত্রী নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ দুই পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রী সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে দুই পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে দুই পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাক বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানাননি। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সবকিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের তোমার আব্বার অবস্থা খুব খারাপ, গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না। এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন শয্যাশায়ী অবস্থায় বাড়িতেই চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কি হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতে দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার
ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় 3-4 কদম দূরে ছিটকে পড়ি। এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে এলো পাথারি ভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল, আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তি। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তার কাটা দিয়ে ঘেরা। সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি। তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরো কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে। একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস, আমাকে শ্মশান। আমি অফিস থেকে বাসায় আসছিলাম। হঠাৎ আমি দেখতে পেলাম রাস্তার একপাশে এক রিক্সাওয়ালা খুব খারাপ অবস্থায় অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছেন। আমি দ্রুত তার কাছে গেলাম এবং দেখতে পেলাম তার অবস্থা খুবই খারাপ। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। আমি একটি অটো ভাড়া করে হাসপাতালে নিয়ে আসলাম লোকটিকে, এবং তার অবস্থা ভয়ঙ্কর হওয়ার কারণে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে নিয়ে আসার সময় লোকটির থেকে আমি তার বাসার ঠিকানা জেনে নিয়েছিলাম। তার বাড়ি চাঁদপুর গ্রামে। এরপর আমি বাসায় চলে আসলাম। দুঃসংবাদটি আসলো ঠিক তার পরের দিনই হাসপাতাল থেকে। আমাকে ফোন দিয়ে জানানো হলো লোকটি মারা গিয়েছে। আমি বেশ শোকাহত। দায়িত্ববোধ থেকে লোকটির ব্যাপারে কিছুটা সন্ধান করলাম এবং যা জানতে পারলাম তা জেনে খুবই অবাক হলাম। এই শহরে লোকটির আপন আত্মীয় বলতে কেউই নেই। তিনি একাই থাকতেন এই শহরে। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি লোকটির মৃতদেহ তার নিজ জন্মস্থান চাঁদ গ্রামে পাঠিয়ে দেব। আমি আমার এলাকার এক ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলাম। এরপর হাসপাতালের সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে হাসপাতাল থেকে লাশটি নিয়ে বের হতেই মাগরিবের আজান দিয়ে দিল। অ্যাম্বুলেন্স ছুটে চলেছে মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে। পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পর বেশ কিছু সময় পার হয়ে আসলো।
ফেরি পার হয়ে নদীর ওপারে যেতে যেতে রাত 8টা বেজে গেল। রাতের এই নির্জন রাস্তায় অ্যাম্বুলেন্স বেশ গতিতে ছুটে চলছে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, কিন্তু এই নির্জন রাস্তায় হঠাৎ গাড়িটির যেন ওজন বেড়ে গেল, যার ফলে আমাদেরও কেমন একটা বাড়তি চাপ অনুভূত হচ্ছিল। আর সেই সাথে গাড়ির গতিও যেন কমতে শুরু করেছে। গাড়ির চালকও ব্যাপারটা বুঝতে পারল না। এবার আমরা সবাই খেয়াল করলাম যে সামনে বাসটি হঠাৎ আঁকা বাঁকা পথে যেতে যেতে একটি গাছের সাথে ধাক্কা খেল। অ্যাম্বুলেন্স চালক দ্রুত গাড়ি ব্রেক করে রাস্তার পাশে রাখলো এবং সবাই ওই বাসটির দিকে ছুটে গেলাম। বাসটির চালকটিকে দেখে মনে হলো সে খুব ভয় পেয়ে গেছে। আমি ওই বাস চালককে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, এমন আঁকা বাঁকা ভাবে গাড়ি চালাচ্ছেন যে? চালকটি একটু ভয়ের সাথে আমাকে বলল, এই রাস্তাটি খুব ভয়ানক। রাতের বেলা গাড়ির সামনে হঠাৎ করে কেউ সাদা কাপড় পরে রাস্তা পারাপার হয়। অনেক গাড়ি চালক এই দৃশ্য দেখে গাড়ি খুব দ্রুত ব্রেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। এই কথা শুনে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কিছু সময় পর আমরা আবার যাত্রা শুরু করলাম। হঠাৎ করে আমি লাশটিকে দেখার জন্য পেছনের জানলার দিকে তাকালাম এবং যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম লাশটি আমার সামনেই যেন উঠে বসলো। বলে রাখা ভালো, ছোট ভাইয়ের নাম হলো রবিন। রবিনকে বললাম, আমি কিছুটা ভয় পেয়ে বসে থাকলাম। এই দৃশ্য দেখে ড্রাইভার অ্যাম্বুলেন্সটিকে রাস্তার একপাশে থামিয়ে ড্রাইভার ও রবিন দুজন জানলার দিকে তাকিয়ে দেখলো, কিন্তু তারা কোনো অস্বাভাবিক কোনো কিছুই দেখতে পেল না। রবিন আমাকে বলল, কেবলমাত্র একটি দুর্ঘটনা দেখছেন, তাই হয়তো চোখে ভুল দেখছেন। আমিও ভাবলাম হবে হয়তো তাই। আবার গাড়ি ঠিক মতো চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর হঠাৎ করে গাড়ির চালক দেখতে পেলেন গাড়ির সামনের রাস্তায় সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। গাড়ি চালক অনেক ভয় পেয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ব্রেক করলেন। আমি এবং রবিন বেশ অবাক হলাম। ড্রাইভার আমাদের জিজ্ঞেস করলেন, দেখেন তো সামনে কে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি এবং রবিন সামনে কিছুই দেখতে পেলাম না। তখন আমরা সবাই বুঝতে পারলাম যে আমাদের সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। ঘড়িতে তখন সময় রাত 10টা। এরপর থেকেই শুরু হলো নানান অস্বাভাবিক ঘটনা। পেছন থেকে কারো নাম ধরে ডাকার শব্দ, আবার কখনো ভীষণ কান্নার শব্দ। কেউ সাহস করে পেছনে তাকাতে পারছে না। এভাবে অ্যাম্বুলেন্সটি পদ্মা নদীর কাছে এসে থেমে গেল। এখান থেকে নৌকায় করে লাশটিকে নিয়ে যেতে হবে। এই গভীর রাতে যে দুই একটা নৌকার মাঝে ছিল, তারা কেউই এই রাতে লাশ নিয়ে পার হতে রাজি হচ্ছিল না। অবশেষে একটি বৃদ্ধ মাঝি লাশটিকে নিয়ে নদী পার হতে রাজি হন। কিছু দূর যাবার পর দেখা গেল নৌকাটি এই বুঝি ডুবে যাবে, কিন্তু আশেপাশের নদীর পানিতে কোনো স্রোতই নেই। আমি আর রবিন খুব ভয় পেয়ে গেলাম এই দৃশ্য দেখে। মাঝ নদীতে নৌকাতে আসতেই কিছু সবুজ আলো নৌকাটিকে ঘিরে ফেলল। বৃদ্ধ মাঝি বলল, আপনারা বেশি বেশি দোয়া দুরুদ পড়ুন। লাশ নিয়ে নদীতে আসলে এমনটাই হয়। ভয় না পেয়ে দোয়া দুরুদ পড়ুন। আনুমানিক 1 ঘন্টা পর নদী থেকে নৌকাটি খালে আসলো। খাল দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর নৌকাটি আবার হেলতে দুলতে শুরু করলো। আমি ভাবলাম এবার হয়তো নৌকাটি ডুবেই যাবে, কিন্তু শেষে কোনো এক অপশক্তির প্রভাবে ঠিক পাড়ে আসার আগ মুহূর্তে নৌকাটি উল্টে গেল। অনেক কষ্ট করে আমি আর রবিন লাশটিকে পানির ওপরে তুললাম। বৃদ্ধ মাঝিটি আমাদের জিজ্ঞাসা করলো যে, আপনারা কি কিছু বুঝতে পারছেন? এই লাশটিকে নেয়ার জন্য খারাপ জিনগুলো আমাদের নৌকাকে ঘিরে ধরেছিল। অনেক খারাপ জিন আছে যারা লাশ খেয়ে ফেলে। আপনারা যত তাড়াতাড়ি পারেন লাশটিকে দাফন করে দিন। আমি আর রবিন মাঝিকে বিদায় দিয়ে অনেক খোঁজাখুঁজি করে একটি ভ্যান গাড়ি নিয়ে আসলাম। ভ্যান চালক সহ আমরা দুইজন মিলে অনেক কষ্ট করে লাশটিকে ভ্যানে উঠালাম। লাশটিকে তোলার সময় মনে হচ্ছিল যেন লাশটির নিচ থেকে কোনো অদৃশ্য শক্তি লাশটিকে টানছে। চাঁদ গ্রামের ঠিকানা মতে ভ্যান চালক আমাদের নিয়ে যেতে লাগলো। কি ভাবছেন? ঘটনা এখানেই শেষ? বলা যায় ঘটনা এখান থেকেই শুরু। তারপর ভ্যান চালক বলল 30 মিনিটের মধ্যেই আমরা চাঁদ গ্রামে পৌঁছে যাব। এবার লোকালয় ছেড়ে নির্জন রাস্তা দিয়ে ভ্যানটি চলা শুরু করলো। দুই ধারে গাছপালা ও ফসলি জমি এবং দূরে হালকা চাঁদের আলো লাশ সঙ্গে থাকায় আমার কাছে চারিপাশটা কেমন ভুতুড়ে লাগতে শুরু করলো। হঠাৎ করে আবার আগের মতো সবকিছু হয়ে গেল। শরীর ভার হতে শুরু করলো আবারও। ভ্যান চালক যেন আর টানতে পারছে না গাড়ি। মনে হচ্ছিল যেন ভ্যানের ওপর দিয়ে অনেকজন মিলে বসে আছে। ভ্যান চালক অনেক ভয় পেয়ে গেল, কিন্তু আমি আর রবিন বুঝতে পারলাম যে এইগুলো হলো সেই খারাপ জিনগুলো যারা লাশ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আমার মনে হচ্ছিল আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে।
তখন আমরা তিনজনই পেছনের দিকে তাকালাম, দেখলাম লাশটি উঠে বসেছে। এই দৃশ্য দেখে আমরা তিনজন চিৎকার করে ভ্যান ছেড়ে দৌড় দিলাম। এবার কিছু দূর যাওয়ার পর আমরা মানুষের বসত বাড়ি দেখতে পেয়ে তিনজন ডাকাডাকি শুরু করলাম। আমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন লোক একত্রিত হলো। আমরা সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। তারপর কিছু লোক মিলে আমরা সবাই লাশের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে আমরা যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমাদের সকলের বুক কেঁপে উঠছিল এই দৃশ্য দেখে। সেখানে গিয়ে আমরা দেখলাম লাশটির মাথা থেকে কোমর পর্যন্ত কিছু একটা ভয়ঙ্করভাবে খেয়ে ফেলেছে। আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেল এবং ওই আধ খাওয়া লাশটিকেই দ্রুত পাশের একটি কবরে দাফন করে দেওয়া হলো। ওই রাতে আমি আর রবিন গ্রামের এক বাড়িতেই থেকে গেলাম। ওই রাতটি আমি আর রবিন একদমই ঘুমোতে পারিনি। তারপর সকালবেলা আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাড়ির কালী মন্দিরটা তো দেখেছিস। এই কালী মন্দিরের মা কালীর বিগ্রহটি কিন্তু কেউ তৈরি করেনি। এই মা কালীর বিগ্রহটি মাটি ভেদ করে নিজের থেকে উঠে এসেছিল। আমি তখন ছোট ছিলাম। এক সকালে কিছু কৃষক খেতে কাজ করার সময় দেখতে পায় মাটি ভেদ করে কিছু একটা উঠে আসছে। তারা খুব ভয় পেয়ে যায়, সেখান থেকে পালিয়েও যায়। পরে গ্রামের মোড়ল এই বিষয় জানতে পেরে লোকজন নিয়ে এসে দেখে সেই ক্ষেতে মাটি ভেদ করে উঠেছে মা কালীর বিগ্রহ। পরে গ্রামের ব্রাহ্মণদের সহযোগিতায় মন্দির তৈরি করে মা কালীকে প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে অমাবস্যার পূর্ণিমা তিথির রাতে নাকি মন্দিরের আশেপাশে কোনো মহিলাকে দেখতে পাওয়া যায়, ঘুমের আওয়াজ শুনতে পাওয়া যায়। সকলের ধারণা স্বয়ং মা কালী নাকি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে মন্দিরে আসেন, ঘুরে দেখেন। লোকমুখে অনেক দিন ধরে এই কথা শুনেই বড় হয়েছে, নিজে কখনো কিছু দেখিনি। তবে এই মা কালী যে খুবই জাগ্রত তার প্রমাণ অনেকবার পেয়েছি। যাই হোক, আমি এসএসসি পাশ করি তোর জেঠুর অর্থাৎ আমার দাদার সাথে ওষুধের দোকানে কাজ শুরু করি। বাড়ি থেকে দোকানে হেঁটে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। বেশি দূর হওয়ায় আমরা সাইকেলে করে যাওয়া আসা করতাম। প্রতিদিন সকালে আমরা 2 ভাই সাইকেল নিয়ে বেরিয়ে যেতাম আর রাত 8টার মধ্যে দোকান থেকে বাড়ি ফিরে আসতাম। মায়ের কড়া নির্দেশ ছিল রাত 8টার মধ্যে ঘরে পৌঁছতে হবে। অবশ্য ডাকাতের প্রকোপ খুবই ছিল। এখন কোনো এক শনিবার সকালে আমরা যখন দোকানে যাচ্ছিলাম তখন মা বললেন, আজ অমাবস্যা, যত তাড়াতাড়ি সম্ভব তোরা চলে আসবে। আচ্ছা বলে 2 ভাই বেরিয়ে পড়লাম। সেদিন দোকানে কাজের খুব চাপ ছিল, তার উপর শহর থেকে দোকানে মাল আসবে। মালের জন্য অপেক্ষা করতে করতে কখন রাত 10টা বেজে গেছে টেরই পাইনি। ঘড়ি দেখে রীতিমতো চমকে উঠলাম। রাত 10টা মনে হয় তখনকার সময়ের জন্য অনেক রাত। তার উপর মোবাইল ফোন তখন না থাকায় যোগাযোগ করার সুযোগও ছিল না। এত দেরি কিভাবে হয়ে গেল, নিশ্চয়ই মা অনেক চিন্তা করছে। সব ভাবতে ভাবতেই দাদা আমাকে ডাক দিল। কিরে, কি ভাবছিস? তুই বাড়ি চলে যা, মা চিন্তা করবে। আমি বরং আজ দোকানে থেকে যাই। মাল তো এখানে আসলো না, আজ মাল নিতে না পারলে অনেক সমস্যা হবে। তুই বেরিয়ে পড়, ভয় পাবি না তো? কি যে বলো না দাদা।